is on cinema versus streaming competition or collaboration. I'm going to be first inviting on stage our honorable moderator for the session. Ladies and gentlemen, please give it up loudly for Mr. Raja Chanda, Indian film director, Raja Chanda Films. Calling up on stage, the incredible Srijit Mukherjee, filmmaker, screenwriter, editor, actor and lyricist. Multiple talents put into one, and you can keep adding them one after the other. Thank you so much, sir, for joining us over here. My next speaker over here is Abhijit Sen, Senior Vice President, Programming Head, Non-Fiction, Zee Bangla, Indian Film and Television Director. Give it up for Abhijit Sen as well, please, ladies and gentlemen. Thank you so much. Bahut bahut shukriya. And my next speaker is Monami Ghosh, actor, dancer, fashion icon, producer, and of course a youth sensation in the true sense of the term. Give it up for Monami, please, everybody. Thank you. থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি সকাল থেকে এই সেশনটার জন্য সকলে ওয়েট করছিলেন, কারণ আমরা গতবারও এই সেশনটা করেছিলাম। সব কিছু হয়ে যাওয়ার পরে যার শেষ ভালো তার সব ভালো। আমাদের বাংলায় দায়িত্ব দেওয়া হয় যে বাংলায় বাংলা সিনেমা এবং বাংলা আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস সেটা নিয়ে একটু আলোচনা করা। তার জন্য আমরা প্রথমেই আমি বলবো খুব জোরে, এতক্ষণ যেরকম হাততালি দিলেন তার থেকে আরেকটু জোরে হাততালি দেওয়া হোক সৃজিতের জন্য, মনামির জন্য এবং অভিজিৎ সেনের জন্য। প্রত্যেকে কিন্তু খুব ব্যস্ত, আমি এদেরকে অনেক টাইম চুরি করে এনেছি এদের, হ্যাঁ, বিশেষ করে সৃজিত এবং অভিজিৎ তো তাদের ছবি নিয়ে খুব ব্যস্ত, মনামিও খুব ব্যস্ত। তো আমি চট করে আমরা আলোচনায় চলে যাব, আমরা বিশেষ সময় আর নেব না। আমি প্রথমেই মনামিকে দিয়ে শুরু করতে চাই। সৃজিত, প্রথমে মনামিকে দিয়ে শুরু করি আমরা। টস করো তাহলে। মনামিকে আমি এই কারণেই শুরু করতে চাই, আমার প্রথম দিন যখন আমি সিরিয়াল লিখতে শুরু করি সেই সিরিয়ালে মনামি ছোট্ট চাইল্ড আর্টিস্ট হয়ে এসেছিল। সেটার কথা আমার আজকে মনে পড়ে যাচ্ছে, একই স্টেজ উই আর শেয়ারিং। মনামি ছোট, কিন্তু মনামি এখনও ছোটই আছে, ওকে চাইল্ড আর্টিস্ট এখনও করা যায়। সো মনামি ওয়াজ দেয়ার। মনামি keep that in mind, হ্যাঁ, চাইল্ড আর্টিস্ট এখনো করা যায়, মানে আই ক্যান প্লে 20 and 40 at the same time. অভিজিৎ স্ক্রিপ্ট লেখো। তো ব্যাপারটা হচ্ছে আমি ছোট্ট করে জানতে চাই যে মনামিকে না অনেকদিন আমরা সেইভাবে বড় পর্দায় দেখছি না, ওটিটিতে দেখছি না। মনামির জার্নিটা কি, হলোটা কি, কি প্রিপারেশন চলছে চট করে। বড় পর্দায় দেখছি না সেটার উত্তর আমি দেখেছি এক্ষুনি পাশে বসে আছেন, এক্ষুনি আমায় ধরবে। হ্যাঁ, দেখেছি আমাকে। এই প্রশ্নের উত্তরটা তো অ্যাকচুয়ালি এই দিকে আর এই দিকে চলে যাওয়া উচিত, তাই নয় কি? তিনজন ডিরেক্টর বসে আছে, তারাই এই উত্তরটা দেবে। আচ্ছা, কি বলো তুমি? বেশ, না তুমি এইভাবে এড়িয়ে যেও না, তাহলে হবে না, তোমাকে অনেক কথা বলতে হবে। চট করে, ঠিক আছে, বুঝেছি। সৃজিতের দিকে আমরা চলে যাই। আমি সৃজিত সম্পর্কে একটা কথা বলে দিতে চাই আগে থেকে। আমি যখন আমার অফিসে বসে কোয়েশ্চেনার তৈরি করছিলাম যে সৃজিতকে আমি ইন্টারভিউ করব, সেটা আমার কাছে বেশ একটা ঘটনা, কারণ সবাই আমাকে নানা রকম সাজেশন দিয়েছেন সৃজিতকে ইন্টারভিউ করতে গেলে কী কী করতে হয়। তো আমি খুব সিম্পল একটা জার্নি, লোকে যাতে জানতে পারে সৃজিত। আমি জানি ব্যাঙ্গালোর, আমি জানি সৃজিতের লিরিক লেখা, গান লেখা, কবিতা লেখা, সৃজিতের মাউতার গান বাজানো, সৃজিতের নাটক। সে চট করে যদি সিনেমায় অটোগ্রাফ, ভাবুন আমার 2-3টে ছবি হয়ে যাওয়ার পরে আমাকে বলছে রাজাচন্দ্র স্যার একটু অটোগ্রাফ দেবেন একটা। এখন তো সেলফি তোলে, সৃজিত অটোগ্রাফ দিয়ে তারপরে ডিরেক্টর হয়েছে। জোরে হাততালি প্লিজ, অটোগ্রাফ দিয়ে ডিরেক্টর হয়েছে। প্লিজ সৃজিত। আরেকটা প্যাশন আছে, স্নেক লাভার। সেটা তো পরে হয়েছে, সেটা পরে। তো সৃজিত প্লিজ কি বলবো, সামথিং অ্যাবাউট ইউর জার্নি প্লিজ, বিকজ অনেকে আছেন যে দে হ্যাভ কাম ফ্রম বম্বে। 20 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। তো না, ইটস রিয়েলি আ ভেরি সিম্পল থিং। ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন টেলিং এ স্টোরি, আর গল্প বলার নানান মাধ্যম বেছে নিয়েছি একের পর এক। সেটা গান লেখা হোক, অভিনয় হোক। আমি মূলত থিয়েটারে অভিনয় করতাম, সো থিয়েটারের অভিনয় হোক, গান লেখা হোক, পরবর্তীকালে মঞ্চের ডিরেকশন এবং তারপরে সিনেমা। সো এইভাবে এসছে, তার সাথে আরও অনেক কিছু যোগ হতে হতে গেছে। সম্পাদনা জোর হয়েছে, তারপরে চিত্রনাট্য লেখা তো ছিলই, নাটক লেখা এবং চিত্রনাট্য লেখা দুটোই ছিল, সম্পাদনা যোগ হয়েছে। আর এখন এই এম্পারার ভার্সেস শরৎচন্দ্র যে ছবিটি কাজ শুরু হবে, সেখানে আমি সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছি গুরুজনদের নাম নিয়ে।
আর সো সেই সবই হচ্ছে আর কি। সো জার্নি মানে প্রথম থেকেই একটা ছিল ছটপটানি, গল্প বলার একটা পোকা। আর when I was working as an economist, প্রথমে in Delhi, then in Bangalore, then in Milan, then back to Bangalore. So I always had this notion যে eventually গিয়ে গলার এমপ্লয় আইডিটা খুলে একটা এমন জীবনে ঢুকতে হবে যে জীবনে আই ডিসাইড মাই উইকেন্ডস, আমার রোববার আমার সোমবার ক্যালেন্ডার অনুযায়ী না, আমার ইচ্ছে অনুযায়ী হবে। এবং জুতো পরতে হবে না, আমি তারপর থেকে আর জুতো পরিনি, চটি পরেই কাজ চালাই। আমি অ্যালপস, সাহারা মরুভূমি সব জায়গায় শুটিংও করেছি এই চটি পরে। সো টাই পরতে হবে না, মানে যদি না নিজের ইচ্ছে করে আর কি। ওই বাধ্যবাধকতার জায়গা থেকে বেরিয়ে আসা, সেই মুক্তিটা আমাকে কিন্তু সিনেমা করে দিয়েছে, নাটক করে দিয়েছে, গান লেখা করে দিয়েছে, সঙ্গীত করে দিয়েছে। সো সেই জন্য আই এম ভেরি ভেরি ফর্চুনেট দ্যাট আই ডু সামথিং ফর আ লিভিং উইচ ইজ অলসো মাই প্যাশন। সো সেই জার্নিটার জন্য আমি সত্যি খুব গ্রেটফুল, ভেরি ভেরি গ্রেটফুল ফর দ্যাট। মাঝে মাঝে চেঞ্জ করো তুমি তোমার স্টোরি টেলিংয়ে, আমি খেয়াল করে দেখেছি, বিকজ আই এম রিয়েলি রিয়েলি মানে তোমার কাজের ভক্ত। আমি বলি যে তুমি সিনেমা, তুমি ওটিটি, তুমি বিষয়গতভাবে নিজেকে ভীষণভাবে চেঞ্জ করো। ওটিটির দর্শক সে বিঞ্জ ওয়াচ করছে কি একটা এপিসোড দেখছে, তাদের কথা মাথায় রেখে কীভাবে তুমি তো স্টোরি টেলিংটা বদলে ফেলো চট করে? লং ফরম্যাট স্টোরি টেলিং হালে হয়েছে, আমার খুব আক্ষেপ যে আগে ছিল না। আগে থাকলে আমি আমারই নিজের দু একটা ছবি আই উড হ্যাভ টোল্ড দ্য স্টোরি ইন আ লং ফরম্যাট কাইন্ড অফ আ প্যারাডাইম। যেরকম রাজকাহিনী, যেরকম জুলফিকার, এই দুটো ছবি বিশেষ করে আমি বলবো যে আমার মনে হয় যে কোথাও একটা এত চরিত্র, তাদের এত আর্ক, এত গ্রাফ, ইচ ক্যারেক্টার ডিজার্ভড a lot more of screen time, যেটা অবভিয়াসলি একটা 2 থেকে 2.5 ঘন্টার প্রেক্ষাপটে সম্ভব হয় না। কিন্তু now that long format storytelling is available to all of us, I mean, I look back in anguish and I wish I had that storytelling format then. But obviously there are fundamental differences in the both styles, and I would like to differ from the motion that it is according to me not a verses. আমার মনে হয় না এটা কোনো বনাম জাতীয় কোনো ব্যাপার, এটার মধ্যে সহাবস্থান সম্ভব। এবং আই থিঙ্ক it is indeed a great pleasure for storytellers and filmmakers that you have an additional option, an additional conduit of storytelling available to you, where you can actually delve into stories which require a lot more of character development, character arcs. You can tell a story over 6 to 7 hours rather than compress it in 2.5 hours. So amar mone hoy na it's really a question of verses. Amar mone hoy it is a very very of course discretionary, but a very peaceful coexistence is possible between the two. গ্রেট, খুব ভালো বললে সৃজিত, কারণ এই ফরম্যাটটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত যারা কাজ করছি। বাট অ্যাকচুয়ালি ইউ হ্যাভ আনসার্ড মাই নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আই হ্যাভ নট ইয়েট আস্কড। অলমোস্ট আমাদের মাইন্ড রিড এভাবেই করা হয়, আমি বুঝতে পারলাম সৃজিতের এটা একটা স্বভাব আছে, চুট করে বুঝে দিতে পারে যে পরের প্রশ্নটা আমার কী আসছে। এনিওয়েজ, অভিজিতের জন্য একটা জোরে হাততালি হোক। অভিজিতের প্রজাপতি 2 আসছে। প্রজাপতি তার আগে সুপার ডুপার হিট ফিল্ম, টনিক সুপার ডুপার হিট ফিল্ম, প্রধান খুব ভালো ছবি আমি দেখেছি, কমার্শিয়াল ছবি, অভিজিতের নিজের যে চলন তার বাইরে গিয়ে বানানো ছবি। প্রজাপতি 2 এর জন্য শুভেচ্ছা, প্রজাপতি 2 খুব ভালো হোক। লহ গৌরাঙ্গের জন্য আমরা একদম লাস্টে সবাই একসাথে গাইবো। তো বেসিক্যালি অভিজিতের কথা বলি, নন ফিকশন ডিরেক্টর অভিজিৎকে আমরা প্রথমে জানতাম সারেগামাপা, দিদি নাম্বার 1, যত আপনারা দেখেন সমস্ত নন ফিকশনসগুলো অভিজিতের পরিচালনায় তৈরি হয়। অভিজিৎ কিন্তু একজন এডিটার, আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানেন না অভিজিৎ SRFT পাস আউট এডিটার, সম্পাদনার কাজ করেন। অভিজিৎ একজন কর্পোরেট পার্সোনালিটি, স্যার দেখবেন, ঠিক আছে? কিন্তু সেই সঙ্গে অভিজিৎ অসম্ভব ভালো একজন স্টোরি টেলার, সেটা আমার মনে হয় আমরা সবাই স্বীকার করে নিয়েছি। তো আমার বক্তব্য হচ্ছে, অভিজিৎ দুটো আলাদা আলাদা মানুষ হয়ে যাও, নাকি একই মানুষ দুটো আলাদা আলাদা কাজ করতে পারে? কারণ সারেগামাপায়ের সেটা আমি তোমায় দেখেছি, সম্পূর্ণ আলাদা মানুষ, তাও তোমার পরিচালনা স্টাইল, তোমার কথাবার্তা সব দেখেছি, আমি গেছি সেখানে বহুবার গেস্ট হয়ে। কিন্তু তোমার প্রজাপতির সেট, টনিকের সেট, সম্পূর্ণ একটা ফ্যামিলির গল্প বলা, কেমন করে দুটো মানুষ এক মানুষ না আলাদা মানুষ?
প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এবং এই স্টেজে আমি ভাগ্যবান যে দুজন অনেক সিনিয়র ডিরেক্টর, রাজা চন্দ, খুবই প্রিয় রাজাদা, এবং সৃজিত মুখার্জি এদের সাথে মঞ্চে বসে আছে। এবং আমি ডেফিনেটলি আই এম থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্য অর্গানাইজার যারা আমাকে ইনভাইট করেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার রাজাদার প্রশ্নে যাই। আমি যখন ছবি পরিচালনা করি বা টেলিভিশন শো পরিচালনা করি, আমার মেন অবজেক্টিভটাই থাকে যে আমার অডিয়েন্স কী চায় সেইভাবে আমি গল্প বলি বা সেভাবে বলার চেষ্টা করি, সেটার মাধ্যম যেটাই হোক না কেন, টেলিভিশন মিডিয়াম বা সিনেমা মিডিয়াম। বাট থিং ইজ, অ্যাজ আ ডিরেক্টর যে রোলটা প্লে করা উচিত তার কাজের জন্য আমি সেই রোলটাই প্লে করি। তো নর্মালি আমি যেরকম মানুষ ইন ডে টু ডে লাইফ, কিন্তু যখন আমার কাজের জায়গায় আমি যখন ঢুকি সেইখানটা ডেফিনেটলি আমাকে আরও অ্যাক্টিভ, আরও ভোকাল এবং আরও একটু শক্ত হাতের যুদ্ধে নামতে হয়। কারণ প্রতিটা মুহূর্ত আমাদের অনেক যুদ্ধ, বিকজ আমরা অনেক আর্টিস্টদের সাথে ডিল করার থাকাটা অনেক ডিফিকাল্ট আর কি, তাদেরকে নিয়ে চলা তো, এবং আমাদের কাজ করা এবং সেই ইমোশনটা বার করে আনা, তুলে ধরা, সেটার জন্য যতটা যা যা করা প্রয়োজন সেটা করি। তো টেলিভিশনে কাজ করি আমি, কর্পোরেটের মানুষ, এটা একদমই আমি একটা টেলিভিশন চ্যানেলের সাথে যুক্ত আছি প্রায় লাস্ট 17 ইয়ার্স। সৃজিতদা যেটা বলছিলেন একটু আগে যে চাকরি ছেড়েছিল, যেহেতু আমার জীবনে আমি শনি রবিবার নিজের মতন করে বানাবো, আমার সেই সৌভাগ্যটা এখনো হয়নি। কিন্তু আমি দারুণভাবে টেলিভিশন এবং সিনেমায় দুটো মিডিয়ামকে নিয়ে একসাথে চলতে পারি, কারণ আমি মানে এটা আমার আই এম থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড থ্যাঙ্কফুল টু মাই টিম মেম্বার যাদের সাথে কাজ করি প্রতি মুহূর্তে, যে তারা আমায় এত সাপোর্ট করে যে আমি একসাথে টেলিভিশনে এতটা সময় ব্যয় করি এবং দিই, এবং তার সাথে সাথে সিনেমা, মানে আমি আসার আগে টেলিভিশনে কাজ করছিলাম। আমার পোস্ট দিস ডিসকাশন আমি ফিল্ম এডিটে যাব, কারণ সিনেমা রিলিজ হচ্ছে, যেমন বললেন রাজাদা একটু আগে, প্রজাপতি 2, তো এডিটে যাব। তো এভাবে আমি ব্যালেন্স করি। তো ব্যালেন্স করার জন্য আমাকে এবং আমি আমার নিজের মতন করে লাইফ লিড করি। আমাকে আই হ্যাভ গট দ্য ফ্রিডম ফ্রম মাই ZTV, ফুল ফ্রিডম আই হ্যাভ গট, বিকজ আই হ্যাভ গিভেন, আই এম ভেরি ডেডিকেটেড অ্যান্ড ভেরি অনেস্ট পার্সন। আমি কখনো, আমার মনে হয় না যে হোয়াট এভার আই ডু আই শুড গিভ মাই 200%, আই শুড ডু বাই there should be complete honesty to my work, যাতে কোনো রকম খামতি না থাকে, কারণ সেটা তো আমার স্ক্রিনে ধরা পড়বে, হোয়াট এভার মিডিয়াম ইট ইজ, টেলিভিশন আর ফিল্ম। তো তোমার প্রশ্ন উত্তর দিয়েছি কি আমি? না, কারেক্ট আছে, খুব ভালো বললে। আচ্ছা, চট করে একটা কথা বলতে ইচ্ছে করছে আমার। ইদানিং আমরা এআই নিয়ে প্রচুর আলোচনা, এই মঞ্চে অনেক আলোচনা শুনলাম। সৃজিত, আমি কিছুদিন আগে বম্বেতে একটা অনুষ্ঠান শুনছিলাম, সেখানে পরিচালকরা অনেক নাম করছিলেন, তারা বলছিলেন যে এআই খুব হেল্পফুল আমাদের জন্য। হ্যাঁ, মানে somebody is making storyboard, yeah, he is going to make us ad film, he is making a storyboard through AI, it is helpful. এআইটা আমাদের বাংলা সিনেমায় কতটা হেল্পফুল? একটা প্রযুক্তি যেটা আসছে সেটা সবসময় তো কোনো অভিশাপ নিশ্চয়ই নয়, ইট ক্যানট বি আ কার্স। কী কারণে এআইটা আমরা কেমনভাবে কাজে লাগাতে পারি? সৃজিত কী ভাবছে? আমি তো অ্যাকচুয়ালি মানে বাংলা সিনেমার প্রথম এআই ব্যবহার বোধহয় আমিই করেছি, এই অতি উত্তম ছবিতে এবং পদাতিক ছবিতেও। এই দুটো ছবিতে সত্যজিৎ রায় কণ্ঠস্বর এবং উত্তম কুমারের কণ্ঠস্বর এআই দিয়েই তৈরি করা। সো আমি খুবই প্রযুক্তি আর কি, কারণ আমার মনে হয় যে লজিক্যালি ইফ ইউ ক্যান ফার্দার ইউর আউটপুট ইউজিং টেকনোলজি বা প্রযুক্তি, তো সেটার থেকে বেটার আর কিছু হতে পারে না। এবং সায়েন্স যেমন, মানে আর্ট যেমন কোনো একটা জায়গায় খুব সায়েন্টিফিক হয়ে যায়, সায়েন্সও মাঝে মাঝে খুব আর্টিস্টিক হয়ে যেতে পারে যদি ভালো করে ব্যবহার করা যায়। হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদমই এটাকে শত্রু হিসেবে দেখছি না, প্রচণ্ডভাবেই হেল্পফুল এবং সহায়ক একটি জিনিস, বিশেষ করে বাংলা সিনেমার। কেন আমি বিশেষ করে বাংলা সিনেমায় বলছি, যে আমরা আজকে যখন কোনো পিরিয়ড ড্রামা লিখি বা কোনো বড় স্কেলের কোনো চিত্রনাট্য লিখি, আগে কি হতো, আগে আমরা সেলফ সেন্সরশিপ করতাম, মনে মনে ভাবতাম যে না, এটা তো শ্যুট করতে পারবো না, এটা তো প্রডিউসার বাজেট দেবেন না, তাহলে এই সিনটা বাদ দিই। কিন্তু এখন আমার এই সিনটা বাদ দেওয়ার ব্যাপারটা আর থাকছে না, এই জন্য কারণ এখন আমি সেই সিনটা বা সেই সিকোয়েন্সটা কিছুটা হলেও আমি এআই এর সাহায্যে করে ফেলতে পারবো, সেই জায়গায় ব্যাপারটা কিন্তু চলে গেছে।
কিছু বাংলা সিনেমা এই বছর রিলিজ করেছে যারা কিন্তু এক্সটেন্সিভলি এআই ইউজ করেছে, এবং সেই দৃশ্যপট এবং সেই ওয়াইড স্কেল ক্যানভাস সত্যি দেখার মতো। হ্যাঁ, ডেফিনেটলি এখনও ইমপ্রুভমেন্ট দরকার কিছু কিছু জায়গায়, কিন্তু ইটস আ ফাস্ট ইভলভিং টেকনোলজি। মানে অ্যাজ উই স্পিক নতুন টেকনোলজি এসে যাচ্ছে, এবং আমরা যেই রিফাইনমেন্টটা খুঁজি একটা এআই চিত্রায়নের মধ্যে, সেটা কিন্তু চলে আসছে, এবং খুব শিগগিরই সেটা বড় পর্দায় বিশালভাবে চলে আসবে, কারণ আমরা ওই 2K রেজলিউশনে সেটা পাবো। তো এআই অসম্ভব জরুরি একটা জিনিস, অসম্ভব হেল্পফুল একটা জিনিস। এআই না হলে অতি উত্তম ছবিটা হয় না, এআই না হলে পদাতিকে আমরা সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর পাই না, অ্যাকচুয়াল রিয়েল কণ্ঠস্বর। এবং আমার মিউজিক যে আমি করছি তাতেও খুব হেল্প করছে এআই অনেকভাবেই। সো আমার কাছে তো ডেফিনেটলি ইটস গ্রেট নিউজ, মানে এআই ইজ গ্রেট নিউজ। আমরা বম্বেতেও দেখছিলাম যে প্রচুর ভার্চুয়াল স্টুডিওস তৈরি হচ্ছে, কলকাতাতেও আশা করি আমাদের এই ধরনের কাজ হবে, এবং এটা যথেষ্ট আমার মনে হয় এটা ভালো দিক একটা। আমি চট করে মনামিকে জিজ্ঞেস করবো, মনামি, হঠাৎ করে দেখা যাচ্ছে প্রতি পুজোয়, হ্যাঁ আগে যেরকম পুজোর গান হতো, সৃজিত মনে আছে তোমার, আমরা পুজোর গান শুনতাম, মনামির পুজোর গান প্রচণ্ড বিখ্যাত হয়ে উঠছে। মনামিকে ওটিটিতে দেখা যাচ্ছে না, মনামিকে সিনেমায় কম দেখা যাচ্ছে, কিন্তু গানে সিঙ্গেলসে কাঁপিয়ে দিচ্ছে, হ্যাঁ বিশেষ করে পুজোর গান। এবং প্রত্যেকটা গান পেরিয়ে গিয়ে পরে একটা স্টোরি তৈরি করছে, একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে, একটা সোশ্যাল মিডিয়া কানেকশান তৈরি করছে। মনামির ছুটিতে যাওয়া ছবি বা ভিডিওস ভীষণ ভাইরাল হচ্ছে। তো এটা কি একটা নতুন অল্টারনেটিভ মিডিয়াম? এটা একটা নতুন অল্টারনেটিভ মিডিয়াম আমার কাছে কখনোই ছিল না। এটা সবসময় আমার কাছে একটা প্যারালাল মিডিয়াম ছিল। কেন আমি বলছি, উই নো ইউ আর আ ভেরি গুড ডান্সার, সেটা তো আমরা জানি, কিন্তু তবুও হঠাৎ গানের মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করাটা, আমি সিঙ্গেলস। সেটাই বলছি। মানে যখন আমার প্রথম সিঙ্গেল আসে যেটার নাম ভিটামিন এম, সেই বছর সেটা সেই বছরে রিলিজ হয়েছিল, যেই বছরে 2022-এ বেলা শুরুও রিলিজ হয়েছে, এবং বেলা সেটা খুব কম দিনের গ্যাপেও অলসো। মানে বেলা শুরু রিলিজ হয়েছে মেতে, ভিটামিন এম রিলিজ হয়েছে জুন 6-এ। তো আমি কিন্তু একই সাথে বেলা শুরুরও প্রমোশন করেছি, বলা ভালো টাপাটিনির প্রমোশন করেছি যেটা আমার গান, এবং তার সাথে সাথে আমার আরেকটা গান ভিটামিন এমেরও প্রমোশন করেছি। মানে এরম নয় আমার কাছে ব্যাপারটা যে আমি ছবি কম করছি বলে আমি মিউজিক ভিডিও করছি তাই জন্য অল্টারনেটিভ মিডিয়াম, তা নয়। আমার ওটা চলতে চলতে ওটা আমার মাথায় ছিল, ওটা আমি করতামই। এবং ভিটামিন এম যদি, আমি জানি না এখানে কজন দেখেছে, তুমি যদি দেখে থাকো বা তোমরা দেখে থাকো, তাহলে দেখবে যে এটার মধ্যে একটা ওয়েস্টার্ন মিউজিক অ্যান্ড ডান্সের ইনফ্লুয়েন্স আছে। ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই কে পপ মিউজিক। আমি কে পপের খুব ফ্যান। তো সেই যে জায়গাটা, ওই যে জনরাটা, ওটা কিন্তু মানে তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে তার কালার প্যালেট, তার কস্টিউমস, তার গানের লিরিক, তার গানের মধ্যে র্যাপ হওয়া, বা যেভাবে লাইট চেঞ্জেস আছে, সব কিছু ডিফারেন্ট ফ্রম হোয়াট যেটা কলকাতায় হয় না। মানে ধরো মিউজিক ভিডিওতে কেউ ওরমভাবে ওই জিনিসটা এক্সপ্লোর করে না কলকাতায়, হয়তো ছবিতেও করে না, কারণ ছবি ওই বিষয় নিয়ে ছবি তো হয় না। এবং আমি দেখতে পাচ্ছি হয়তো আগামী 10 বছরেও হবে না। আমি ভিটামিন এমের কথা বলছি শুধুমাত্র, প্রথম সিঙ্গেলের কথা। তাহলে হোয়াট টু ডু? আই অলওয়েজ ওয়ান্টেড টু এক্সপ্লোর দ্যাট জনরা। তো তাহলে ইট অল স্টার্টেড উইথ দ্যাট। মানে তখন আমি নিজেকেই নিজে প্রডিউস করলাম যে ওইটা যদি আমি করতে চাই তাহলে আমাকে নিজেকে প্রডিউস করতে হবে আর কি। তো সেইভাবে কিন্তু ওই সিঙ্গলসের জার্নিটা শুরু। আর তুমি যেটা বলছো পুজোর গান করার প্ল্যান আমার কিন্তু ছিল না। আমি ওই জনরাটাই এক্সপ্লোর করতে চেয়েছিলাম, কিন্তু একদিন হঠাৎ করেই আমার মিউজিক ডিরেক্টর একটা লিরিক পাঠালো যেটা দুর্গাপুজোর ওপর ছিল, এবং আমার দারুণ লাগে। আমার মনে হয় যে কোথাও একটা স্পার্ক আছে, আমার করা উচিত। আমি ভাবিনি আমি দুর্গাপুজো নিয়ে কিছু করব, তো করে ফেলি খুব কম দিনের নোটিসে, 15 দিনের মধ্যে, কারণ তারপরেই মহালয়া পুজো। সেটা ছিল আইলৌমা বাড়িতে, লাস্ট ইয়ার। এবং সেটা রিলিজ হওয়ার পর দ্য রেসপন্স ওয়াজ হিউজ। মানে এটা এসেছিল 2023-এ পুজোর সময়, সমস্ত পুজো প্যান্ডেলে আমি শুনেছি গান বাজতে, এবং এই বছরও সেটা ট্রেন্ডিং 1 নম্বর ছিল, এবারেও। কিন্তু আমি বলছি যে বছর রিলিজ হয়েছে 2023-এ, খুব বড় বড় ছবিও এসেছিল পুজোর সময়। তার মধ্যে ওরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সং
ওয়াজ ব্লকবাস্টার। মানে এটা এই গানটাতে শুধু ওয়েস্ট বেঙ্গলের বাঙালি না, ন্যাশনালিও বলতে পারো, যারা বাংলা গান শোনেন তারা, ইন্টারন্যাশনালি নিউ জার্সি থেকে, টরন্টো থেকে, জাপান থেকে, কেনিয়া থেকে লোকজন ওই গানটায় হুক স্টেপে রিল বানিয়ে আমাকে ট্যাগ করেছে। এবং আরেকটা মজার ব্যাপার শোনো, তোমরা সবাই হয়তো জানবে রোহিত কে ভার্মা, যা ফেমাস ফ্যাশন ডিজাইনার ফ্রম মুম্বাই, উই আর ফ্রেন্ডস নাও। কিন্তু হাউ উই মেট, এইটা একটা গল্প। কারণ রোহিত কে ভার্মার বাড়িতে দুর্গাপুজো হয় এবং ওই বছর দুর্গাপুজোতে রোহিত এই আমার ওই গানটা আইলোমা বাড়িতে গানটাতে পারফর্ম করে পোস্ট করে আমাকে ট্যাগ করেছিল। ও কিন্তু আমাকে চিনতো না, ও শুধু জানতো যে এই গানটা বিলংস টু দিস গার্ল, সেই জন্য আমায় ট্যাগ করে এবং তারপর থেকে উই কানেক্টেড, এখন আমরা বন্ধু। তো তখন আই রিয়েলাইজ যে একটা গান একটা শিল্পীকে এবং একটা কালচারকেও বলা যায়, যদি দুর্গাপুজোর গান আমরা বলি, সারা পৃথিবীর কাছে নিয়ে যেতে পারে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি তাকে এক্সপোজ করতে পারে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় ওই জায়গাটা বোধহয় ফাঁকা ছিল, বা যাই হোক কিছু একটা ছিল যেটা হয়তো দর্শক চাইছিল, সেই জন্য ওটাকে অত সুন্দরভাবে দর্শক অ্যাকসেপ্ট করেছে। সেখান থেকে পরের বছর দুর্গাপুজোর গানটা করা, মানে ওইটার রেসপন্স পাওয়ার পরে এবছর কলকি করা আর কি। তো এইভাবে শুরু হয়েছিল, এখন এইভাবে চলছে বলা চলে। মনামির জন্য একটা হাততালি হোক, কারণ এই কমিউনিকেশনটা তৈরি করেছে ও, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেকের কাছে পৌঁছে যায়। এটা ডেফিনেটলি খুব ভালো পদক্ষেপ বলবো। আমি চট করে সৃজিত এবং অভিজিৎ দুজনকেই আমি একটা কমন প্রশ্ন করতে চাইছি। দর্শক বদলাচ্ছে, তাদের কথা মাথায় রেখে তোমরা সবসময় ছবি বানাচ্ছ, কিন্তু তোমাকে বলবো আমি অভিজিৎ, তুমি এখনো ওটিটিতে কোনো কাজ আমি তোমার দেখিনি। ওটিটির দর্শক এবং সিনেমার দর্শক যেমন বদলাচ্ছে, তাদের টেস্ট নিয়ে কি ভাবছো? চট করে দুজনের মুখেই শুনে নি। মানে অ্যাকচুয়ালি দর্শক বদলাচ্ছে এটা ঠিক, কিন্তু আমার প্রবলেমটা হলো আমি 2010 থেকে কোনোদিনই ঠিক দর্শক কি চাইছেন এইটা ভেবে ছবি বানাইনি। মানে তাহলে অটোগ্রাফ বানাতে পারতাম না, কারণ ডেফিনেটলি 2010-এ বাঙালি দর্শক অটোগ্রাফ তো চাইছিল না। কারণ আমি যখনই অটোগ্রাফের স্ক্রিপ্ট নিয়ে নানান প্রযোজকের কাছে গেছি, তারা আমায় বলেছেন যে দর্শক এটা চায় না, এটা না আর্ট, না কমার্শিয়াল, না প্যারালাল, না এতে গানও আছে, আবার কোনো গান লিপসিংকে নেই, আবার সত্যজিৎ রায়, আবার ওয়াইল্ড স্ট্রবেরিজ, বার্গম্যান ইত্যাদি ইত্যাদি, মানে এটা কি? তো এবার ব্যাপারটা হচ্ছে যে দর্শক ডেফিনেটলি পাল্টাচ্ছে, কিন্তু আমার কাছে আমার প্রধান এবং অ্যাকচুয়ালি একমাত্র দর্শক আমি নিজে। আমি যখন পোস্ট প্রোডাকশনে একটা ফাঁকা অডিতে বসে ছবিটা দেখি বা ছবিটার কথা ভাবিও, যদি পরিকল্পনার স্টেজ থেকেই দেখি, সেখানে আমি তো জানি না যে কার কি পছন্দ হবে, আমি এইটুকু জানি আমার কি পছন্দ হবে, আমি কোন ছবি নিজে দেখতে ভালোবাসবো, আমি কোন ছবি নিজের গাঁটের পয়সা খরচা করে দেখব, আমি সেই ছবি বানাতে পছন্দ করি। এবং তাই জন্য এই ছবির মধ্যে একটা আমরা রেঞ্জ দেখতে পাই, যেরকম একাধারে নির্বাক বা এক্সিকল টু প্রেম বা পদাতিকের মতো ছবি আমি বানাই, অন্যদিকে জুলফিকারের মতো হার্ডকোর কমার্শিয়াল ছবিও বানাই, আবার সত্যি বলে সত্যি কিছু নিয়ে হয়, আবার 22শে শ্রাবণ হয়, চতুষ্কোণ হয়, জাতিস্বর হয়। তো আমার বক্তব্য হচ্ছে যে আমার নিজের খুব ভেরিড টেস্ট, আমি অনেক ধরনের ছবি দেখে বড় হয়েছি, অনেক ধরনের গান শুনে বড় হয়েছি, কাজে সেটারই প্রতিফলন আমার ছবিতে। কিন্তু দর্শকদের কথা ভেবে ছবি বানানোটা না আমার মনে হয় খুব ডেঞ্জারাস। কারণ প্রথমত তুমি জানো না কার এক্স্যাক্টলি কি ভালো লাগতে পারে, দ্বিতীয় কথা দর্শক শুধু সময়ের সাথে পাল্টায় না, দর্শক ভৌগোলিক অবস্থানের সঙ্গেও পাল্টায়। মানে আমার এখানে যেটা ভাল লাগছে রাজস্থানে সেরকম দর্শক নাও থাকতে পারে, বা উত্তরপ্রদেশে যে ধরনের ছবি চলে বা যে ধরনের ছবি পছন্দ করে মানুষ, কেরালায় সেই ধরনের ছবি নাও চলতে পারে বা মানুষ নাও পছন্দ করতে পারে। কাজে এর পেছনে ছোটাটা আমি একটু বিফল মনে করি। আমি মনে করি নিজের মতো করে নিজের যেটা ভালো লাগে সেই ছবি বানানো উচিত, সেটা দর্শকদের কাছে কমিউনিকেট করার জন্য দর্শকদের কাছে যদি সেটা ভালো লাগে, খুব মানে ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে তাই জন্য ভাগ্যবান মনে করি, গুণী টুনি কিছু নয়। আমি আমার গল্পটা, আমার যেই গল্পটা ভালো লাগে সেই গল্পটা বলেছি এবং ভাগ্যক্রমে প্রচুর সংখ্যক মানুষের ভালো লেগে গেছে, এতে আমার কোনো ক্রেডিট নেই, আমি কিন্তু তাদের কথা ভেবে বানাইনি।
আমি নিজের কথা ভেবে বানিয়েছিলাম। সো ইটস এ লাকি কোইন্সিডেন্স। অভিজিৎ তোমার কি মনে হয়, তুমি কি দর্শকের কথা মাথায় রেখে ছবি বানাও? টেলিভিশন দর্শক তোমার চেনা, টেলিভিশনের দর্শক ফ্যামিলি, যারা যারা আমি কি বলবো, পরিবারের মধ্যে একসাথে বসে ছবি দেখতে ভালোবাসেন, সেরকম ছবি তোমার ছবিতে উঠে এসছে বহুবার, পরিবারের ছবি, পারিবারিক ছবি। তো তুমি কি দর্শকের কথা মাথায় রেখে ছবি বানাও, না সৃজিতের সাথে একমত? না, আমি ওনার মতের সাথে আমাকে একমত হতেই হবে, নাহলে আমি পশ্চিমবঙ্গে থাকতে এটা পারবো না। এটা এটা সৃজিতের জন্যই ছোট একটা হাততালিও প্লিজ। না, এরকম কোনো কেউ মাথা দিবে না। মানে ও আমার ঠিক মত করেই নিয়েছে। সর্বৈব ভুল হতে পারে, এবং ইনফ্যাক্ট অনেকে আছেন যেটা বলেন ভুল, কারণ যে কি তুমি একজন প্রযোজকের সঙ্গে কাজ করছো, তার কষ্টার্জিত টাকা সে ইনভেস্ট করছেন, তোমাকে তো দর্শকের কথা মনে রাখতেই হবে। আমি তখন বলি না, আমাকে মনে রাখতে হবে না, প্রযোজককে মনে রাখতে হবে। প্রযোজককে মনে রাখতে হবে যে সে যদি সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করেন বা তার বানানো কোনো ছবি ব্যাক করেন, তাকে কিন্তু সে যে ছবিটা পছন্দ করছে বানাতে, সেই ছবিটা বানাতে হবে। মানে এছাড়া সে অপারগ, মানে এটা কোনো ভালো খারাপ গুণ দোষের ব্যাপার না, সে পারবে না, মানে সে গিয়ে বলতে পারবে না যে এইবার শটটা কী হবে, কারণ তার মাথায় এটা ঘুরবে না, আমি তো এই শটটাই চাইছি না, আমি তো এই আবহটাই চাইছি না, আমি তো গল্পটাই চাইছি না। সো এটা একটা বাধ্যবাধকতা। অন ইওর ওন টার্ম, সেটা একটা অন ইওর ওন টার্ম, এটা একটা হ্যাশট্যাগ সৃজিত মুখার্জি। আমি 2004-এ আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াতাম, মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের এডিটিং পড়াতাম, লেকচারার ছিলাম 2004। সেই সময় আমাদের একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, অনেকে হয়তো নাম শুনেছেন, নাও শুনতে পারেন, অমিতাভ চক্রবর্তী, বাংলারই। তিনি এসেছিলেন, অমিতাভদা ক্লাস করাতে এসেছিলেন স্টুডেন্টসদেরকে, আমরা ইনভাইট করেছিলাম অমিতাভদাকে। তখন একদিন অমিতাভদার সাথে চা খেতে খেতে আড্ডা গল্প করছিলাম, তখন অমিতাভদাকে বললাম, অমিতাভদা আমার পড়াশুনো খুবই, মানে এটা শহরে থাকতাম, আমি যেহেতু অন্য জায়গায় থাকি, মানে একটু কলকাতার বাইরে থাকি, সেখানে বড় হয়েছি, আমি প্রচুর পড়াশুনো মানে বই পড়ার, নর্মাল পাঠ্যপুস্তক ছাড়া আদার্স সাহিত্য খুব একদম পড়িনি, আমার খুব একটা সেই স্কোপ ছিল না, কারণ আমার ওখানে লাইব্রেরি ছিল না সেই সময়। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে, এবং কিন্তু আমি স্বপ্ন দেখতাম ছবি বানাবো, এবং ফিল্ম স্কুল থেকে তার আগে পড়াশোনা কমপ্লিট করেছি। ফিল্ম স্কুলে থাকাকালীন আমি প্রচুর সিনেমা দেখেছি বিভিন্ন দেশের এবং ডেফিনেটলি ভারতবর্ষের। অমিতাভদা একটা কথা বলেছিলেন যে সিনেমা বানাতে গেলে, যদি তুমি বানাতে চাও, তাহলে এই নয় যে তোমাকে প্রচুর সাহিত্য পড়তে হবে, মানুষের থেকেও, তাদের সাথে মিশেও তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। যখন আমি প্রথম পরিচালনা করি দিদি নাম্বার 1, 2009 or 10, এখন এটা স্টিল রানিং, ইটস অলমোস্ট 2010 থেকে আজকে 2026 হতে চললো, অলমোস্ট 25 ইয়ার্স চলছে টেলিভিশনে, লংগেস্ট রানিং টেলিভিশন শো ইন ইন্ডিয়া। এখন পর্যন্ত এত বড়, এত দীর্ঘদিন ধরে কোনো শো চলে না, দিদি নাম্বার 1। আমরা প্রতিদিন প্রচুর মহিলারা আসতেন, খেলতেন, পার্টিসিপেট করেছেন, আপনারা অনেকেই জানেন, বা বিভিন্ন রিয়েলিটি শোতে যখন যে সমস্ত পার্টিসিপেন্টসরা আসতো, তারা বিভিন্ন রকম ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেন, এবং তাদের সবার গল্প থাকতো, দিদিদেরও গল্প থাকতো, প্রচুর গল্প থাকতো। অনেক স্টোরি পেয়েছি, অনেক কিছু পেয়েছি, এবং সবসময় মনে হতো যে এই মানুষদের থেকে যা শিখছি, জানছি, তাদের থেকে যে তাদের যে চলার পথে তাদের যে হার্ডল তারা ফেস করছে এবং সেটা কী করে ওভারকাম করছে, আমার গল্প যদি সেটা আসে, সেই ধরনটাকে তোলা যায়। এবং ডেফিনেটলি আমি যখন ছবি করি, আমার ফার্স্ট আমি মনে করি যে আমার মা বাবা কি দেখবে ছবিটা, বিকজ আই ডোন্ট মেক ফিল্মস ফর মাই সেলফ, আই মেক ফিল্ম ফর দেম, ফর মাই ফ্যামিলি। সেখানে আমার মা বাবা প্রায়োরিটি পায়, সেখানে আমার স্ত্রী প্রায়োরিটি পায়, আমার সন্তানরা প্রায়োরিটি পায়, এবং ডেফিনেটলি সবাই, বাড়ির সবাই, ছোট থেকে বড় যারা আছে, আই গিভ দেম মাই ফার্স্ট, মানে দে আর মাই ফার্স্ট অডিয়েন্স। এই নয় যে তারা আগে ছবিটা দেখে নিচ্ছে, কিন্তু মাথায় রেখে চলি। তো আমার যখন প্রথম ছবি আমি যখন গল্প লিখছি এবং বিভিন্ন প্রডিউসারের কাছে যাচ্ছি, এবং নর্মালি যা হয়, সকল প্রডিউসারে আমাকে প্রত্যাখ্যান করছেন গল্প শুনে শুনে শুনে, যে না এই ছবি করবো না, এই ছবি করবো না, এই ছবি করবো না। যখন আমি টনিক লিখলাম, টনিক গল্প লিখলাম, মানে আমি অতনু রয় চৌধুরী, আপনারা হয়তো নাম শুনেছেন, ডেফিনেটলি অনেক প্রচুর ছবি উনি প্রযোজনা করেছেন। তো অতনুদার কাছে গিয়েছিলাম একটা গল্প নিয়ে, তো উনি রিজেক্ট করে দিয়েছেন, বলেছে এই গল্প আমি করবো না। তো আমি ভাবছেন যে কী গল্প হতে পারে, তো আমি আমার একদম নিজের জীবন থেকে একটা গল্প, আমার সাথে আমার বাবার সম্পর্ক, রিলেশন, মানে আমি খুব বাবাকে সবসময় বলি, সেটা গরমকালও বা শীতকালও, বিভিন্ন সময় আপনারা হয়তো জানেন, আমার বিভিন্ন ইন্টারভিউতে আমি বলেছি যে আমরা ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট আওয়ার পেরেন্টস, মা বা বাবাকে আমরা খুব আগলে রাখতে চাই, যত্নে রাখতে চাই।
সেই আগলে রাখা, যত্নে রাখার জন্য বাবার যাতে কোনো অসুখ না হয়, আমি বাবাকে বলতাম যে তুমি যখন বাজারে যাবে বা বাইরে যাবে তুমি সবসময় ঠান্ডা লাগিও না, বা ঘরে এসি চালালে সেটা কম করে রাখো। তো বাবা আমাকে বলেছিল তুই আমাকে সবসময় খুব বন্দি করে রাখছিস, সবসময় আমাকে মনে হচ্ছে যেন বেঁধে রাখছিস, অনেক শাসনে রাখছিস। তুই যখন ছোট ছিলিস তখন আমি এত কিছু ভাবতাম না, মানে তোর যাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু মানে ফ্রি ছিলিস। সত্যি আমি ভেবে দেখলাম, তাই তো আমি যখন কখন ঘুরতে যাই আমি বাবার কথা ভাবি না, যে আমি তো নিজের মতন চলি, আমি ভেবেই নি আমি পাহাড়ে যাচ্ছি, বাবা পাহাড়ে উঠতে পারবে না, যেতে পারবে না এই বয়সে, বা মা পারবে না, তার হাঁটুর প্রবলেম। আমার তখন মনে হলো এটা তো গল্প হতে পারে। তো টনিকের জন্ম সেইখান থেকে, মানে আমার নিজের জীবনের কিছু অংশ ঘটনা থেকে নিয়ে সেখান থেকে একটা সাবজেক্ট বার করলাম, যেখানে যে গল্পে একটি ছেলে ভেরি মাচ প্রোটেক্টিভ অ্যাবাউট হিজ ফাদার। সেখানে গল্প ছিল, যারা টনিক দেখেছেন, সেটা হচ্ছে যে ছেলে তার নিজের বিবাহবার্ষিকী ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেছে ব্যাংককে গিয়ে তার স্ত্রী এবং পরিবারের সাথে। বাবা মা যায়নি, কারণ ভেবেই রেখেছিল যে বাবা মা তো বয়স হয়ে গেছে। আর বাবা মার বিবাহবার্ষিকী 50 ইয়ার্স পালন করবে ছেলেই ঠিক করেছে বাড়ির ছাদে। জীবনের স্কুলের পরেই প্রথম ঘন্টা শুনলাম। তো বাড়ির ছাদে, তো বাবার এখানে খুব ইয়ে লাগলো যে ছেলে ম্যারেজ অ্যানিভার্সারি করেছে ব্যাংককে, আর আমার বয়স হয়ে গেছে, ছেলে ভাবছে আমি যেতে পারবো না বাইরে, তাই বাড়ির ছাদে। তো বাবা ঠিক করে যে আমি এমন জায়গায় করব যেটা সব থেকে উঁচু জায়গায় করবো, বাড়ির ছাদ না, এর থেকে অনেক উঁচু জায়গায়। তাই বাবা ঠিক করে নিজে লুকিয়ে যে প্যারিসে করবে, আইফেল টাওয়ারে। তো সেটা গল্পের জন্ম ছিল, প্লট ছিল। তো ডেফিনেটলি টনিক হয়, এবং যারা দেখেছেন তারা বলতে পারবেন। তো আমার গল্পগুলো আমার নিজের জীবন থেকে নেওয়া, ম্যাক্সিমাম যতগুলো টনিকের প্রজাপতি, সেটাও বিভিন্ন মানুষের থেকে নেওয়া। একদম স্টোরিগুলোর অরিজিন হচ্ছে একদম কারো না কারো জীবন থেকে নেওয়া। তো সেগুলোকেই করে, আর আমি যা করি ফর মাই অডিয়েন্স, নট ফর মি। আমি আমার ছবি দেখিনি, আমি আমার টেলিভিশন শো কোনো দিন দেখিনি। আমি কোনো যে যাই হোক না কেন, সারেগামা বানিয়েছি বা যাই করেছি, আমি কোনো দিন গিয়ে আমি দেখিনি। আমার এডিটিং ডান, আমার ওখানেই শেষ। আমি আর দেখিনি, কারণ দেখলে আমার ভয় করে, এই কারণেই যে আমার মনে করি আমি এত ভুল করেছি, আই ডিড সো মাচ, মানে সো মেনি মিস্টেক্স। আমার এত ভয় হয়, আমি তাই জন্য না আমি আমার সিনেমা দেখি, না আমি কোনো আমার টেলিভিশন শোজ দেখি। তো আমি দেখি না, আমি সিদ্ধার মতন অত সাহসী এখন হতে পারিনি। তো বাট আমি যা করি ফর মাই ফ্যামিলি অ্যান্ড ফর এভরিওয়ান, বাংলার এবং বাংলা বাইরের সকল মানুষের জন্য। অসাধারণ। এভাবেই সিনেমার জন্ম হয়, এভাবেই সিনেমার গল্প তৈরি হয়। সৃজিত যেমন সিনেমার গল্প তৈরির কথা বললে, অভিজিৎও বলল। চট করে আমার মনে হয় শেষের পথে আমরা, মনামি, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স করতে কেমন লাগছে? দারুণ। আমার মনে হয় আমার না, সবারই ভাল লাগে সোশ্যাল মিডিয়া। ভাল লাগে তো একটু জোরে। এক্স্যাক্টলি। আজকে যে কটা ছবি উঠেছে, এগুলো আজকে সন্ধেবেলায় সব ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে, তাই তো? আমি জানি সেটা খুব ভালো লাগে এবং দর্শকের সাথে কানেক্ট করা যায়। আই স্টার্টেড ডুইং সোশ্যাল মিডিয়া ফর ফান, কিন্তু এখন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রাম বা যেটাই বলো, নাম না করে যদি বলি, এটা কিন্তু অনেকের জন্য আর্নিং পয়েন্টও একটা। অনেকে অনেক রোজগারও করছে সোশ্যাল মিডিয়া থেকে। তো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সৃজিতদা, অভিজিৎদাও এগ্রি করবে আমার সাথে, যখন ছবির প্রমোশন করা হয় তখন কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়েই শুরু হয়। টিজার লঞ্চ সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে, বা প্রমোশনস যেগুলো দেখানো হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়া। ছবির রিভিউ হয়, ছবির রিভিউ তো হয়, রিভিউ হয়, সব কিছুই সোশ্যাল মিডিয়া হয়। তো আমার তো দারুণ লাগে। এবং আমি সৃজিতকে দেখেছি, বাই দ্য ওয়ে, সৃজিত কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা রিভিউ করছেন, একদম হয়তো ছোট ছোট ইয়াং ছেলেরা, অনেক যারা, সৃজিতদা তো স্নেকের সাথে ছবিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রায়। সেটা একদম ব্যক্তিগত প্রশ্নে আমরা যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে সোশ্যাল মিডিয়াতে আমি তোমাকে ইন্টারাক্ট করতে দেখেছি, তোমার ছবি নিয়ে, তোমার ভাবনা নিয়ে। হয়তো একটি নতুন ছেলে যে হয়তো সবে ছবি রিভিউ করছে, তার মধ্যে হয়তো আমি পরবর্তীকালে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের মধ্যে পরিচালক হওয়ার একটা ভাবনা আছে, লেখক হওয়ার ভাবনা আছে, স্ক্রিপ্ট রাইটার হতে চায়। তাদের সঙ্গে সৃজিত কিন্তু ইন্টারাক্ট করো, তোমার সেইটা অনেকের থাকে যে আমি আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেন মাই ফিল্ম। তো তোমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে এই মানে এতটা তুমি গুরুত্ব কেন দাও, বা কী কারণে দাও? সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা শুরু হয় অ্যাগেইন অটোগ্রাফে, যেন অনেক কিছুই শুরু হয়েছিল। একটা বাংলা ছবি তো বিপণনের জায়গা খুব সীমিত থাকে, মার্কেটিং বাজেটও থাকে না, বিশাল শহরজোড়া হোর্ডিংয়ের টাকাও সবসময় যে থাকে তা নয়, পুজো বাদ দিয়ে, পুজোর সময়টা একটু এক্সেপশন, বাট আদারওয়াইজ। সো যখন আমি অটোগ্রাফ বানিয়ে ফেলেছি, তখন সোশ্যাল মিডিয়া ওয়াজ, আই থিঙ্ক, ওয়ান অফ দ্য মোস্ট, মানে একদম
topmost in terms of alternate methods of reaching out. মানে আমি নর্মাল যে প্রথাগত যে মার্কেটিং টুলস তার বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়া ওয়াজ আ হিউজ থিং। তারপর তো অবভিয়াসলি দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্লোশন, অ্যান্ড সেই এক্সপ্লোশনে মানে এখন সোশ্যাল মিডিয়া ভালো লাগে না খারাপ লাগে এই প্রশ্নটা রেলেভেন্ট নয়। মানে ইটস লাইক সেইং যে আপনার কি মোবাইল ফোন ভালো লাগে না খারাপ লাগে। মোবাইল ফোন হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফ। তার ভালো দিক আছে, তার খারাপ দিক আছে। না, একইভাবে সোশ্যাল মিডিয়ারও ভালো দিক আছে, খারাপ দিক আছে। হাউ ইউ ইউজ ইট ইজ আপ টু ইউ। হাউ মাচ ইউ টেক, what is the useful thing that you take from social media, that is up to you, and what is the bit that you don't take, that you reject, is up to you. So পুরোটাই তোমার হাতে। So it's like any powerful technology, any powerful, আমরা এআই এর কথা বলছিলাম, আমি এআই শুধু ভালো দিকটা বললাম। এআই এর ডেফিনেটলি ডেঞ্জারাস দিকও আছে, যেখানে যাইনি হলিউডে এত বড় একটা মুভমেন্ট হলো যে এআই আস্তে আস্তে রিপ্লেস করে দেবে রিয়েল রাইটার্স ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড বা অ্যাক্টার্স ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড বা টেকনিশিয়ানস ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। তো এইটা যেরকম ডেঞ্জারাস দিক, there has to be some regulations, there has to be some checks, যার ফলে কোনো জিনিসই অবাধিত দাঁড় না হয়ে গিয়ে খুব খারাপের দিকে বা খুব ভালোর দিকে না চলে যায়। একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ দরকার। সোশ্যাল মিডিয়া ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। ইফ ইউ ইউজ ইট ওয়েল, ইফ ইউ ইউজ ইট ইন আ ব্যালেন্সড ওয়ে, ইট উইল রিয়েলি বি ভেরি হেল্পফুল। আমার কোয়েশ্চেনটা সৃজিত একটু আলাদা ছিল। আমার বক্তব্য হচ্ছে যে আমরা আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আলোচনা করার জায়গাতেই নেই। আমরা যা কিছু সোশ্যাল মিডিয়ার উপরে আমাদের বিশ্বাস রাখতেই হবে, তার কারণ হচ্ছে এটা জল মানে বিরাট একটা স্রোত। আমার বক্তব্য হচ্ছে আমার সিনেমার ভ্যালিডেশন কি আমি সোশ্যাল মিডিয়া থেকে নেব? সেটাই আমি বলছি, এটাই এক্স্যাক্টলি এই কথাটাই আমি বললাম যে আমি কতটা নেব আর কতটা নেব না সেটা আমার ওপর, আমি সোশ্যাল মিডিয়াকে কতটা ইউজ করব আর কতটা করব না সেটাও আমার ওপর। তার মানে আমার সিনেমার যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সেইটার মধ্যে থেকে আমি নির্যাসটুকু শুষে কি নেব, দিলে কতটা নেব, আর কোন জায়গায় ব্যাপারটা মিম বা ট্রোলিংয়ের দিকে চলে যাচ্ছে সেই জাজমেন্টটা, এটা খুব ব্যক্তিগত একটা জাজমেন্ট। সেই জাজমেন্টটায় কিন্তু আমাদের অনর থাকতে হবে। আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা আমার গ্রোথের জন্য ইউজফুল। আজকে যদি কেউ একটা কিছু পয়েন্ট আউট করে যে এটা আমার মনে হয় এরম হলে বেটার হতো, সেই মন্তব্যটা কতটা সুচিন্তিত, কতটা অ্যানালিটিক্যাল, নাকি একটু সকালে উঠে কিছু করার নেই যা একটু সোশ্যাল মিডিয়ায় খিস্তি করে আসি, এই জিনিসটা, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, সেইটা কিন্তু যে সোশ্যাল মিডিয়া ইউজ করছে এটা তাকেই ডিসাইড করতে হবে। এবং আমি সেইভাবেই করি। আমি শিওর মোনামি ইনস্টাগ্রামে সব কমেন্ট যে খুব সুললিত হয় তা তো নয়, খুব মিষ্টি হয়, খুব রেসপেক্টফুল হয়, নারীর মর্যাদা দিয়ে হয় তা তো নয়। হয় কি মোনামি? হ্যাঁ, সব প্রত্যেকটা কমেন্ট না, তা হয় না। আমি এটাকে এইভাবে মানে দেখি, তুই বলছিস তোর 1000টা কমেন্টের মধ্যে ধরো ইনিশিয়ালি যখন শুরু করেছিলাম তখন হয়তো 1000টা কমেন্টের মধ্যে 2টো কি 3টে নেগেটিভ কমেন্ট আসতো। সেটা দেখে খুব কষ্ট হতো, এটা বললো আমাকে, ওটা বললো, আমি কি তাহলে এরকম, এসব ভাবতে থাকতাম। এখন হয়তো 10,000টা কমেন্টের মধ্যে 1000টা নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু আমরা পাত্তাই দিই না। মানে এখন জিনিসটা ওরকম আসে ডেফিনেটলি, যেটা সৃজিতদা বললো আর কি, ওটাকে আমরা ধরিই না, কারণ ওটা বেড়ে 10,000 হয়ে গেছে, পজিটিভ 9,000 আছে। এবার আমার স্ট্রেসটা ছিল এই পাত্তা না দেওয়ার। তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা তুমি পাত্তা দেবে আর কোন জিনিসটা তুমি পাত্তা দেবে না। তুমি কোনখানে ব্লক বোতামটার ব্যবহার করবে, কোথায় মিউট বোতামটার ব্যবহার করবে, আর কোথায় তুমি আলোচনায় যাবে, ইনবক্সে লম্বা আলোচনা যেখানে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এই জাজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমায় করতে হবে। হ্যাঁ, মানে আমি দেখেছি, ধরো সৃজিত মুখার্জি, আপনি এই সময় ওই শটটা আপনি ড্রোনে কেন নিলেন বলুন তো? আপনার ভীষণ ড্রোন ইউজ করেন। এবার সেটার তলায় হয়তো কেউ কিচ্ছু পড়েনি, জানে না, ওই ছবিটা দেখেনি সৃজিতের, আমি হলফ করে বলছি, সেও কিন্তু বিরাট 4টে ট্রোল। এই ট্রোল ট্যাক্স কি আমাদের দিতেই হবে? দেখুন, আমরা সেই জাতি যারা এই মানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে মজার কিছু দিকের মধ্যে একটা দিক হলো এই ট্রোলিং এবং এই যে জ্ঞান বিতরণের কথা আমি যদি বলি, আমার মনে আছে টুইটারে শেন ওয়ার্ন একবার নিউজিল্যান্ডের একটা টোর নিয়ে একটা কমেন্ট করেছিলেন। শেন ওয়ার্নের এই টুইটের নিচে প্রথম কমেন্টটা ছিল যে
হোয়াট ডু ইউ নো অফ স্পিন বোলিং শেন, ইউ আর অ্যাবসলিউটলি রং, বলে তার একটা কাউন্টার জ্ঞান। এই যে প্রথম লাইনটা যে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, দ্যাট ইজ গিভিং মি দ্য লাইসেন্স টু অ্যাকচুয়ালি টেল শেন ওয়ার্ন যে ইউ ডু নট নো এনিথিং অ্যাবাউট স্পিন বোলিং। এইটাই আমার প্রচণ্ড, আমি ওই টুইটটাকে বিশ্বাস কর রাজা, আমি ওই টুইটটাকে সেভ করে রেখেছি, বিকজ ওইটা হলো আমার কাছে সোশ্যাল মিডিয়ার নির্যাস। I got my answer. Thank you so much. Thank you, Srijit. Thank you, Monami. Thank you, Abhijit. সবার and thank you, Siddharth. Like Siddharth আছে এখানে? Please, Siddharth. একবার আসা উচিত তোমার, হ্যাঁ? অভিজিৎ, শুভজিৎ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাইকে আমাদের মানে আমরা কৃতজ্ঞ, আপনারা আমাদের এই আড্ডাটা শুনলেন, গপ্পটা শুনলেন, এবং শেষে আমি কথা দিয়েছিলাম লহ গৌরাঙ্গের জন্য আমরা কিন্তু সকলে একটা জোরে হাততালি দেবো। গাইতে পারলাম না সৃজিত, ডেফিনেটলি জোরে হাততালি দেবো। এবং অভিজিতের ছবি আসছে প্রজাপতি 2, সবাই কিন্তু আমরা একসাথে হলে গিয়ে দেখবো।